তো দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স। তোমরা বিএলআইসি তে যারা যারা এখানে বিএলআইসি করেছো তারা প্রথম ক্লাসে অর্থাৎ প্রথম যে লাইব্রেরিয়ান সোসাইটি আমাদের পেপারটা রয়েছে সেখানেই মোটামুটি আমরা সবাই এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পড়ি বা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই লাইব্রেরি সায়েন্সে। তো এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্সটা পড়ার আগে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট সেটা যে কোনো পরীক্ষার জন্য সেটা হচ্ছে কি কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাবাউট ডক্টর এস আর রঙ্গনাথন। এই বিষয়টা আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এটাই যে এস আর রঙ্গনাথন সম্বন্ধে লাইব্রেরি সায়েন্সের প্রত্যেকটাই স্টুডেন্টকে কিন্তু খুব ভালোভাবে পড়া দরকার এবং তার সম্বন্ধে জেনে রাখা দরকার। তার কারণ যে কোনো পরীক্ষাতে কিন্তু আমি দেখতে পাই যে এই এরিয়াগুলো থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা যেটা পড়বো বা যেটা দেখবো তোমরা সবাই মন দিয়ে আমার কথাগুলো শোনো এবং তোমরা দেখো যে কত শর্ট প্রশ্ন ডক্টর এস আর রঙ্গনাথন থেকে আসে। এই এস আর রঙ্গনাথন সম্বন্ধে যদি বলি তাহলে প্রথম যেটা রয়েছে এই এস আর রঙ্গনাথনের ফুল নেম হচ্ছে শিয়ালি রামামৃতা রঙ্গনাথন। তার মানে প্রথম নেমটা কি হলো আমার, মানে ওনার কমপ্লিট নেম হচ্ছে কি শিয়ালি রামামৃতা রঙ্গনাথন। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের ফাদার অফ লাইব্রেরি সায়েন্স কাকে বলা হয়, এই এস আর রঙ্গনাথনকে বলা হয়। 9 আগস্ট 1892 সালে উনি জন্মগ্রহণ করছে কোথায়, তামিলনাড়ুর একটা প্রত্যন্ত গ্রামে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। উনি মারা গেছেন 27শে সেপ্টেম্বর 1972 বঙ্কাইটিস রোগে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে উনি ওনার যে বাবা, ওনার বাবার নাম ছিল রামামৃতা আয়ার আর ওনার মার নাম ছিল দেখতেই পাচ্ছ সীতালক্ষ্মী। এই ছিল ওনার সম্বন্ধে কিছু বেসিক তথ্য যেটা আমাদের সকলকে জেনে রাখার দরকার। এবার আমি যদি ওনার এডুকেশন সম্বন্ধে আলোচনা করি, তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাট্রিকুলেশন কোন স্কুল থেকে করেছে, তারপরে উচ্চ মাধ্যমিক কোথায় থেকে করেছে, গ্রাজুয়েশন করেছে এবং উনি ম্যাথামেটিক্সে তোমার এমএসসি বা মাস্টার অফ মানে এমএসসিটাও কিন্তু কমপ্লিট করেছে 1916 সালে। যদি ওনার কেরিয়ার রিলেটেড আমরা দেখি তাহলে দেখো কেরিয়ারটাও মানে কেরিয়ার টাইম লাইনসটা 1716 থেকে 1721 সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট লেকচারার ফিজিক্স এবং কেমিস্ট্রি গভর্নমেন্ট কলেজ ম্যাঙ্গালোর অ্যান্ড কোয়েম্বাটুর, অর্থাৎ কোয়েম্বাটুর এবং ম্যাঙ্গালোরে তোমার এই যে গভর্নমেন্ট কলেজে উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট লেকচারার ছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 1921 সালে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ম্যাথামেটিক্স প্রেসিডেন্সি কলেজ মাদ্রাজ, তার মানে মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে উনি কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। 1924 সালে উনি প্রথম লাইব্রেরিয়ান, মানে এখান থেকেও একটা শর্ট প্রশ্ন যে মাদ্রাজ ইউনিভার্সিটির প্রথম লাইব্রেরিয়ান কে ছিল, ডক্টর এস আর রঙ্গনাথন। এবং দেখো উনি ওনার ইংল্যান্ড যে ভিজিট করেছিল, বলছে স্টাডি ভিজিট টু ইংল্যান্ড লন্ডন, মিট কার সঙ্গে মিট করেছিল, ডব্লিউসিবি শায়ার, মানে ওনার শিক্ষক কে ছিল ডব্লিউসিবি শায়ার লন্ডনে। পরবর্তীতে দেখো 1945 থেকে 1954 সালে ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান এবং প্রফেসর কোথায়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। তার মানে এটাও একটা শর্ট, মানে প্রত্যেকটাই এক একটা শর্ট প্রশ্ন কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এরপর কি প্রফেসর অফ লাইব্রেরি সায়েন্স 1947 থেকে 54 পর্যন্ত দিল্লি ইউনিভার্সিটিতে ছিলেন। ভিজিটিং প্রফেসর ছিলেন বিক্রম ইউনিভার্সিটি উজ্জয়ন। এরপর 1962 সালে, কয় সালে, 1962 সালে উনি অনারি প্রফেসর ডিআরটিসি ব্যাঙ্গালোরে, তোমার যেটা আইএসআই আছে আর কি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, সেখানে উনি এই ডকুমেন্টেশন রিসার্চ টিচিং সেন্টার, এটা উনি 1962 তে
আর কি এস্টাবলিশ করেছিল এবং উনি ওখানে অনারি প্রফেসর হিসেবে ছিলেন। বলছে 1950 থেকে 1961 সালে চেয়ারম্যান ছিল ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপ লন্ডনের। ভালো করে তোমার সবাই মনে রাখবে যে লন্ডনে 1952 সালে যে তোমার ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপ ছিল সেখানে কিন্তু উনি একটা সময়ে আর কি এই চেয়ারম্যান ছিল। লন্ডনের কথা বলছি। 1956 সালে অনারি মেম্বার ছিল, আইএস লিগের মেম্বার ছিল। পরবর্তীতে দেখো, যদি আমি ওনার ওয়ার্ক কন্ট্রিবিউশন দেখি, তোমরা একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে 1924 সালে উনি যখন লন্ডনে ছিলেন তখনই কিন্তু কোলন ক্লাসিফিকেশন যে কনসেপ্ট, এটা কিন্তু উনার মাথাতে চলে এসেছিল এবং উনি ওটাকে ডেভেলপ করেছিলেন কোলন ক্লাসিফিকেশনটা। 1928 সালে উনি প্রথম তোমার মানে 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স দিচ্ছে। 1929 সালে স্টার্টেড স্কুল অফ লাইব্রেরিয়ানশিপ। 1930 সালে প্রিপেয়ার করছে মানে মডেল পাবলিক লাইব্রেরি অ্যাক্ট, যেটা তোমরা সবাই জানো। 1931-এ কি করছে, 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স বইটা পাবলিশ করছে এবং ওর পাবলিশারটা কে ছিল, মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন। 33-এ কোলন ক্লাসিফিকেশন, 34-এ ক্লাসিফাইড ক্যাটালগ কোড, 35-এ লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন, 37-এ প্রলিগোমিনা অফ ক্লাসিফিকেশন, 38-এ থিওরি অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন, 40-এ রেফারেন্স সার্ভিস অ্যান্ড বিবলিওগ্রাফি, 44 থেকে 53-তে উনি ছিলেন, উনি তোমার প্রেসিডেন্ট ছিল ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের। তার মানে এটাও একটা শর্ট প্রশ্ন হতে পারে, এটা অবশ্যই মনে রাখবে যে এস আর রঙ্গনাথন তোমার ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনে কত সালে তোমার প্রেসিডেন্ট ছিলেন। 1945 সালে এলিমেন্ট অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন বইটা পাবলিশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 45-এ তোমার ডিকশনারি ক্যাটালগ কোড তৈরি করছে, 48-এ ক্লাসিফিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন সেন্টার। দেখো এইভাবে একাধিক কাজ কিন্তু উনি করে রেখেছে। মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে অর্গানাইজেশন এখানে দেখো 1928 সালে উনি ফাউন্ডেশন অফ মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন। তার মানে দেখো কিভাবে একটা মানুষ তার ম্যাথামেটিক্স থেকে শুরু করে জীবনটা শুরু করলো ম্যাথামেটিক্সে এবং এমন একটা সময়ে উনি লাইব্রেরি সায়েন্সে আসছেন এবং তারপরে উনি যেভাবে শাইন করছেন আর যেভাবে এই সাবজেক্টটাকে কন্ট্রিবিউশন দিচ্ছে, ভারতবর্ষে তাকে ফাদার অফ লাইব্রেরি সায়েন্স সম্মানে সম্মানিত করা হচ্ছে। তারপরে তুমি দেখো একে একে যতগুলো আছে, আমার এত মানে আমি পড়ছি না, তোমরা সকলে, আমি সবাইকেই বলবো যে তোমরা সবাই এইগুলোকে মন দিয়ে পড়ো, পারলে মুখস্থ করে ফেলো, তার কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। অ্যাওয়ার্ড এবং যে অনার, সেটা হচ্ছে কি উনি কখন কোন মানে টাইটেল অফ রাও সাহিব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1945 সালে রাও সাহিব উপাধি পেয়েছিল। ডিলিট উপাধি পেয়েছিল তোমার ইউনিভার্সিটি অফ দিল্লি থেকে 1948-এ। তো কথাটা হচ্ছে এটাই যে একাধিক, মানে শুধু তাই নয়, ডিলিট 1964 সালে উনি পেয়েছিল ইউনিভার্সিটি অফ তোমার প্রিস্টবার্গ ইউএসএ থেকেও পেয়েছিল। একটা মানুষকে মানে কত কন্ট্রিবিউশন তার জীবনে হতে পারে লাইব্রেরি সায়েন্সে, সেটা রঙ্গনাথনকে না দেখলে আমরা সত্যি বুঝতে পারতাম না। শুধু কি তাই, ওনার যদি বলো তাহলে ওয়েল নোন যে কটা লেখা, যেটা গোটা মানে মোস্ট পপুলার, দেখো 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স, কোলন ক্লাসিফিকেশন, ক্লাসিফাইড ক্যাটালগ কোড, লাইব্রেরি অ্যাডমিন, এই প্রত্যেকটা বই সম্বন্ধে তোমাদেরকে অ্যাটলিস্ট কবে কত সালে বইগুলো এসছে তোমাদের সকলকে পড়ে রাখা দরকার, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের আসবেই। তার মানে দেখো আমি এখান থেকে কোনো প্রশ্ন না করে এই টেবিলের মতো করে দিয়ে দিয়েছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারো এবং এখান থেকেই মিনিমাম তোমার 50 থেকে 60টা প্রশ্ন তৈরি হয়ে যাবে। শর্ট কোশ্চেনের কথা বলছি, তাই সবাই তোমরা খুব খুব ভালো করে কিন্তু এই সেকশনটাকে মুখস্থ করো, আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি। এবার চলো আমরা এস আর রঙ্গনাথনের এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স সম্বন্ধে খুব ডিটেলসে পড়বো, খুব ডিটেলসে।
যাতে করে আমাদের কোনো রকমের কোনো সমস্যা না হয়, বা আমরা তোমার একদম মানে এতটাই ডিটেলসে পড়বো যে আমাদের এখান থেকে এমন কোনো প্রশ্ন আমরা মিস দেব না। সে যাই আসুক না কেন আমরা ইজিলি করতে পারবো, যদি আজকের পড়াটা তোমরা মন দিয়ে শোনো তাহলে। দেখো, আমরা সকলেই জানি যে ল বা রুলস বা রেগুলেশন প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে কিন্তু এই রুলস বা রেগুলেশনের কথা কিন্তু থাকে বা বলে। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে একটা অর্গানাইজেশনকে সুষ্ঠুভাবে, সঠিকভাবে পরিচালিত করার জন্য বা পরিচালনা করার জন্য সার্টেন কিছু রুলস, রেগুলেশন বা ল এর প্রয়োজন। আমরা সবাই জানি, বা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এস আর রঙ্গনাথন, শিয়ালি রামামৃতা রঙ্গনাথন। উনি যখন 1924 সালে আর কি আমাদের মাদ্রাজ ইউনিভার্সিটিতে অ্যাজ এ ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করেন, এবং জয়েন করার এক সপ্তাহের মধ্যে উনি যখন মানে সেই সময়ের ভাইস চ্যান্সেলরকে বলেছিলেন যে আমার দ্বারা হয়তো আর লাইব্রেরিটা সামলানো যাবে না, তাই উইদিন 1 উইকের মধ্যেই উনি কিন্তু রিজাইন দেওয়ার বা রেজিগনেশন লেটার কিন্তু মানে ওখানকার সেই সময় ইউনিভার্সিটি অথরিটিকে দিয়েছিল। বাট সেই সময়ে যিনি অথরিটি ছিলেন, অর্থাৎ ভিসি বা যাই হোক না কেন, যে অথরিটিতেই ছিলেন, উনি হেসে বলেছিলেন যে আপনার জন্য আমরা একটা 6 মাসের ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি, যেটা লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন, এখানে এই ইনস্টিটিউশনে আপনার 6 মান্থের জন্য একটা কোর্স মানে আপনাকে করতে হবে। তারপরে ওখান থেকে এসে আপনার ভালো লাগলে করবেন, না হলে করবেন না, বাট আপনি অ্যাটলিস্ট ওখানে গিয়ে এই কোর্সটা কমপ্লিট করে আসুন। সেই সময় রঙ্গনাথন দেখছিল যে তাই তো, আমি যাই না, দেখিয়ে আসি। উনি 6 মাস, অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ওখানে যাওয়ার পরে উনি প্রথম যার সঙ্গে মিট করেন উনি হচ্ছে ডব্লিউসিবি শায়ারের সঙ্গে। এই শায়ার হচ্ছে মানে ওখানে ওনার সঙ্গে মিট করেন, এবং উনি 6 মান্থ ওখানে ট্রেনিং মানে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ট্রেনিং নেন। তারপরে উনি আরো কয়েক মাস ছিল, 1-2 মাস, এবং উনি ওই লন্ডনের বিভিন্ন লাইব্রেরি সিস্টেম উনি কিন্তু ভিজিট করেছিল। কথাটা হচ্ছে এটাই যে তারপর যখন উনি লাইব্রেরিতে ফিরে আসলেন, মানে ইউনিভার্সিটি অফ মাদ্রাজে ফিরে আসলেন, তখন কিন্তু ওনার মানসিকতা বা উনি যেভাবে প্রিপেয়ার হয়ে এসেছিলেন যে না, এবার আমি লাইব্রেরি সায়েন্সটাকে নিয়ে ভারতবর্ষে কিছু একটা করব, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে চিদাম্বারামে একটা তোমার এডুকেশনাল কনফারেন্স হয়েছিল, এবং সেই এডুকেশনাল কনফারেন্সে 1928 সালে, কত সালে? 1928 সালে এই চিদাম্বারামের কনফারেন্সে উনি তোমার কি করেছিল, এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্সের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা রিপ্রেজেন্ট করেছিল। বুঝতে পারলে? এবং আমরা দেখতে পাচ্ছি যে তার জাস্ট 2 বছর 3 বছর পর, মানে 1931 সালের দিকে উনি এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স এই বইটা পাবলিশ করছে। এবং তোমরা দেখো যে এই বইটা তোমার পাবলিশড যখন করেছিল, এটার পাবলিশার কে ছিল? এটার পাবলিশার ছিল মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন, অলসো পাবলিশড বাই ই গোল্ডস্টোন ইন লন্ডন। তার মানে এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স বইটা যে শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন করেছিল সেটা কিন্তু নয়, লন্ডনের ই গোল্ডস্টোন পাবলিশারও কিন্তু করেছিল। এটা মনে রাখার বিষয় তোমাদের। এবং আরো একটা জিনিস দেখো, বলছে ফরম্যাট অ্যান্ড লেন্থ প্রিন্টেড অ্যাপ্রক্সিমেটলি, এই 5 লজ অফ লাইব্রেরি সায়েন্সের বইয়ে 448 পেজ ছিল, প্লাস ফ্রন্ট ম্যাটার অ্যান্ড ইলাস্ট্রেশন। টোটাল পেজের সংখ্যা ছিল কটা? 520টা। এই ইন ডিটেলসে তোমরা যদি না পড়ো, তার কারণ আমিও জানি না, তোমরাও জানো না কোথায় থেকে প্রশ্ন আসবে।
আর এই যে এক তোমরা আমার কাছে পড়ছো, এই পড়াতেই তোমাদের কেবিএস, এনভিএস যত পরীক্ষা আছে সব হয়ে যাবে। ডব্লিউবিসি মানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভে, মানে ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরিয়ান, সব স্কুল লাইব্রেরিয়ান সব। তো দেখো এখানে কি 458 পেজ তোমার আছে, আর টোটাল পেজ মিলে আর কি, মানে সামনে পিছনে ইলাস্ট্রেশন সব মিলিয়ে 520টা পেজ আছে। এবার দেখো একটা জিনিস, এখানে এই বইটা ফরওয়ার্ড কে কে করেছিল? ফরওয়ার্ড মানে কি একটু বলে রাখি। ফরওয়ার্ড মানে হচ্ছে এটাই যে উনি বইটা লিখেছিল, এই বইটা এই মানে এই যেমন তোমার ডব্লিউসিবি শায়ার বা আরো যে দুজনকে দেখতে পাচ্ছ, এরাও কিন্তু এই বইগুলোকে মানে এই বইটাকে আর কি রিড আউট করেছিল এবং রিকমেন্ড করেছিল সেই সময় যে না, এই 5 অফ লাইব্রেরি সায়েন্স বইটা তোমার খুবই ভালো, বা ওদের রিকমেন্ডেশন বা ফরওয়ার্ডিং লেটার কিন্তু এরাও দিয়েছিল। সো যদি একটু ক্রিটিক্যালি ভাবো তাহলে এখান থেকেও কিন্তু বেশ কয়েকটা শর্ট প্রশ্ন চলে আসতেই পারে। এবার কথাটা হচ্ছে এটাই যে চলো তাহলে আমরা এই 5টা ল সম্বন্ধে ইন ডিটেলস পড়ি। দেখো প্রথম ল এর কথায় যদি আসে, মন দিয়ে শুনবে আমার কথাগুলো। প্রথম লটা কি বলছে? যে বুকস আর ফর ইউজ। বাংলা মানে কি? বই ব্যবহার করার জন্য, তাই তো? বুকস আর ফর ইউজ, বই ব্যবহার করার জন্য। বলছে এ বুক ইজ এ গাইড, এ ফ্রেন্ড অ্যান্ড এ ফিলোসফার। A writer write a book to communicate his thought. একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে কি যে এই ফার্স্ট ল, প্রথম যেটা ল, এই ল কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করছে কি করছে? যে বই ব্যবহার করার জন্য। অর্থাৎ তুমি বা আমি বা আমরা এমন ভাবে একটা লাইব্রেরি সিস্টেম তৈরি করি, এমন ভাবে আমরা লাইব্রেরি সিস্টেমটাকে ফাংশন করি যাতে করে আমার বই ব্যবহার করতে পারে আমার পাঠকরা, কোনো রকমের কোনো নির্দ্বিধায়, কোনো রকমের কোনো ঝামেলা, কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই যেন আমার পাঠকরা খুব সহজে বই ব্যবহার করতে পারে, কোনো রকমের কোনো প্রবলেম ছাড়া। এটাই ছিল এই প্রথম ল এর আসল উদ্দেশ্য। The first law of library science, books are for use, mean that books in libraries are not meant to be shut away from its user. কত বড় কথা, তাই তো? এই কথাগুলো কেন বলছে যে বুকস আর ফর ইউজ? এত কথা কিসের জন্য আসছে একটু কি তোমরা ভেবে দেখেছো? প্রথম ল কি? বুকস আর ফর ইউজ। কত নর্মাল একটা কথা, বই ব্যবহার করার জন্য। কেন এই কথাটা উনি বলছে, কিসের জন্য বলছে, তার তাৎপর্য তুমি যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করো, তোমরা দেখতে পাবে কি? দেখতে পাবে যে একটা সময় ছিল, মানে একটা সময় মানে যখন আমাদের মানে একটা সময় যখন রাজারা বা ব্রিটিশ সরকার বা মুঘল পিরিয়ডস বা এই ধরনের একটা যখন ছিল, তখন কিন্তু এই বই পড়া বা পড়ার বা এডুকেশন বা এই যে মানে অ্যাক্সেসিবিলিটি, বইয়ের অ্যাক্সেসিবিলিটি, এটা শুধুমাত্র কিছু মার্জিনালাইজড পিপলদের জন্যই ছিল। যেমন রাজা মহারাজা, বড় বড় মানুষ, জমিদার, এরাই কিন্তু পড়তো। সমাজের সোসাইটিতে সকল মানুষের জন্য বই পড়ার অধিকার ছিল না। সেই সময়ে মানুষকে এই অধিকার সমাজ ছিল না। কথাটা হচ্ছে এটাই যে সেই অধিকার থেকে আমার প্রথম সূত্র আসছে, এবং উনি বলছে যে বইটাকে কিন্তু খাঁচার মধ্যে বন্দি করে রাখার জন্য না, বা লাইব্রেরিতে আমার একটা বুকশেলফের মধ্যে রেখে দেওয়ার জন্য না। আমাকে এমন কিছু করতে হবে, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, এমন লাইব্রেরি তৈরি করতে হবে যাতে করে আমার বইপত্র বা বইগুলো, প্রত্যেকটা বই যেন আমার পাঠক খুব সহজেই অ্যাক্সেস করতে পারে, ইজিলি সে যেন পড়তে পারে। এবং এর পরবর্তীতে উনি এই ফার্স্ট লটাকে ইমপ্লিকেশন করার জন্য, ইমপ্লিকেশন মানে কি? ইমপ্লিকেশন মানে হচ্ছে এটাই যে এই প্রথম লটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে এই প্রথম লটাকে আমরা আমাদের বাস্তবায়ন করব।
তো উনি বলছে যে বাস্তবায়ন করতে গেলে প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে কথাগুলো, প্রথম শর্তটা কি বলছে, লোকেশন। কিসের লোকেশন? লাইব্রেরির লোকেশন। বলছে লাইব্রেরির লোকেশন হতে হবে একটা সেন্ট্রাল পজিশনে। আবার উনি পরবর্তীতে এ কথাও বলছে যে সেন্ট্রাল পজিশনে মানে এমন নয় যে তুমি এমন জায়গায় লাইব্রেরি তৈরি করলে যেখানে অনেক বেশি হই হট্টগোল অল টাইম অনেক শব্দ হয়, এরকম জায়গাতেও করা যাবে না। আবার বলছে যে যদি তুমি একাডেমিক ইনস্টিটিউশনে করো তাহলে এমন জায়গায় করো যাতে করে তোমার পাঠকরা, অর্থাৎ একাডেমিক ইউনিভার্সিটিতে যারা রয়েছে বা কলেজে যারা রয়েছে বা স্কুলে যারা রয়েছে তারা যেন লাইব্রেরিটাকে দেখতে পায় এবং তাদের কাছে যেন খুব ইজিলি অ্যাক্সেসেবল হয়। তাহলে এই লোকেশন একটা বিরাট বড় প্রাইম ফ্যাক্টর। তার কারণ আজকে আমি যদি বলি যে আমার বাড়ি এখানে আর একটা পাবলিক লাইব্রেরি আছে আমার থেকে 10 কিলোমিটার দূরে, তাহলে কি সত্যি আমি সেই লাইব্রেরিতে যাব? ইচ্ছা থাকলেও কিন্তু আমার উপায় হবে না, তার কারণটা হচ্ছে লোকেশনের জন্য। সো এখানে এটাই বলতে চাইছে যে লাইব্রেরি লোকেশন এমন জায়গায় হওয়া দরকার যাতে করে পাঠকরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারে, খুব মানে অ্যাট্রাকটিভ লোকেশনে যদি হয়ে থাকে তাহলে যেটা হবে পাঠকরা সেখানে এমনিই যাবে এবং তোমার লাইব্রেরিটা ব্যবহার করবে। তার মানে লাইব্রেরি ব্যবহার করা মানে লাইব্রেরি বইটাকে ব্যবহার করা। পরবর্তী ইমপ্লিকেশন তুমি যদি দেখো, বলছে লাইব্রেরি বিল্ডিং এবং ফার্নিচার। লাইব্রেরি বিল্ডিং এবং ফার্নিচার খুব গুরুত্বপূর্ণ একটা মানে অ্যাসপেক্টস এই প্রথম লটাকে ইমপ্লিকেশন করার জন্য। এখানে বলতে চাইছে যে লাইব্রেরি বিল্ডিংটা যেন লাইব্রেরি বিল্ডিং এর মতো হয়, এই নয় যে যেমন তেমন হয়। আমরা সকলেই জানি যে লাইব্রেরি বিল্ডিংটাও কিন্তু একটা সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করতে হয়, সেটা লাইব্রেরির উপযোগী যেন হয় তাতে। তার জন্য আমাদের রঙ্গনাথনের লাইব্রেরি বিল্ডিং এর রুলস, উনি এটাও খুব সুন্দরভাবে আলোচনা করেছে যে কেমন হওয়া দরকার, আমার রিডিং রুমের স্ট্রাকচার কেমন হওয়া দরকার, আমার সার্কুলেশন ডেস্কের স্ট্রাকচার হওয়া দরকার। পরবর্তীতে বলছে ফার্নিচার। এখানে ফার্নিচার মানে হচ্ছে আমার সঠিক মাপের বুকশেলফ, আমার চেয়ার, বসার চেয়ার, টেবিল, আমার ইলেকট্রিসিটি, অর্থাৎ আমার এই লাইব্রেরিটার বিল্ডিং প্লাস ইনফ্রাস্ট্রাকচার যদি আমার কমফোর্টেবল না হয় তাহলে কি পাঠক আমারও সেখানে যাবে? একদমই না। বা সেখানে গিয়ে বই পড়বে? অর্থাৎ একটা লাইব্রেরি তৈরি করতে গেলে প্রথম সূত্র তাকে ডাইরেক্ট করছে, প্রথম দেখো লোকেশন কোথায় ভালো, তারপরে তুমি বিল্ডিংটাকে সায়েন্টিফিক ভাবে করো, ফার্নিচার গুলোকে সেইভাবেই করো যাতে করে তোমার পাঠকরা খুব কমফোর্টেবলি ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বই পড়তে পারে, এই পরিস্থিতি তুমি তৈরি করো। মজার ব্যাপারটা হচ্ছে থার্ড যেটা ইমপ্লিকেশন, সেখানে কি বলছে, লাইব্রেরি আওয়ার। তোমরা যারা আমার এখানে রয়েছে সবাই কম বেশি জানো যে সচরাচর ইউনিভার্সিটি লাইব্রেরি, বড় বড় ইউনিভার্সিটি লাইব্রেরি গুলো সকাল 8টা থেকে খুলে যায়, তারা বন্ধ হয় কখনো রাত্রি 12টা, কখনো 2টো, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করছে। তুমি যদি কলেজে যাও তাহলে কলেজে, আমার কলেজটাতে যেমন যেহেতু মর্নিং এ এবং ডে দুটো শিফট, তাই আমার কলেজে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার লাইব্রেরি খোলা থাকে। আবার তুমি যদি তোমার গ্রামের আশেপাশের পাবলিক লাইব্রেরি গুলোকে দেখো তাহলে দেখবে কোনো পাবলিক লাইব্রেরি 11টা থেকে খুলছে, কোনো পাবলিক লাইব্রেরি 12টা থেকে খুলছে, কোনো পাবলিক লাইব্রেরি 2টো থেকে খুলছে। কেন? তার একটাই কারণ। কি কারণটা হচ্ছে এটাই যে আমার পাঠকদের ডিমান্ড অনুযায়ী, পাঠকদের চাহিদা অনুযায়ী আমার লাইব্রেরির আওয়ারটা, অর্থাৎ লাইব্রেরি কখন খোলা থাকবে এটা কিন্তু নির্ধারণ করতে হবে। এটা তুমি লাইব্রেরি স্টাফ হয়ে নির্ধারণ করতে পারি না। তার কারণ দেখো ঘুরিয়ে ফিরিয়ে এই যে লাইব্রেরিটাকে তৈরি করছি, লোকেশন ঠিক করছি, বিল্ডিং দিচ্ছি, ফার্নিচার দিচ্ছি, আলটিমেটলি কাদের জন্য? আমার জন্য না তোমার জন্য? এটা আলটিমেটলি আমার পাঠকরা যাতে আমার বইটাকে ইউজ করতে পারে, এই কারণেই কিন্তু আমরা লাইব্রেরিটাকে ওপেন করছি। তাহলে তাদের সময় মতো লাইব্রেরিটা যদি আমি না ওপেন করি
তাহলে কি আমার লাইব্রেরিটা ব্যবহার হবে? একদমই হবে না। পরবর্তীতে বলছে বুক সিলেকশন পলিসি। বুক সিলেকশন পলিসি মানে বলছে যে তুমি যখন লাইব্রেরিটা ওপেন করলে, তৈরি করলে, লাইব্রেরির বইগুলো তুমি সেই বইগুলোই কেনো যে বইগুলো তোমার পাঠক চাইছে। অর্থাৎ বুক সিলেকশন পলিসিতে তোমার প্রাইম রোল কি হবে? রিডার চয়েস। কি হবে? রিডার চয়েস। পিঙ্কি, রিডার চয়েসটা যদি তুমি না ফলো করো তাহলে তোমার লাইব্রেরিতে কিন্তু কালেকশন প্রচুর হয়ে যাবে, তার ইউজটা কম হবে। তাই অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে তুমি যখনই কালেকশন ডেভেলপমেন্ট করবে, এই কালেকশন ডেভেলপমেন্টটা হবে অন দি বেসিস অফ ইয়োর ইউজার রিকোয়ারমেন্টস। শুধু রঙ্গনাথন বলছে না, এমসি কলভিন থেকে শুরু করে, এমসি গ্রেগর থেকে শুরু করে একাধিক একাধিক তোমার লাইব্রেরি সায়েন্সের যারা দিগ্গজ পণ্ডিত তারা কিন্তু সবাই বলছে যে লাইব্রেরিতে বই কেনাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ টাস্ক। যদি আমরা রিডারদের মানে পাঠকদের চাহিদা অনুযায়ী বই না কিনি তাহলে আমাদের লাইব্রেরির বইয়ের সংখ্যা হয়ে যাবে বেশি, কিন্তু তার ইউজিবিলিটি হয়ে যাবে অনেক কম। কত বড় কথা! তার মানে তারপরে যেটা আসছে কি? লাইব্রেরি টেকনিক্স। দেখো অলওয়েজ মনে রাখবে লাইব্রেরি টেকনিক্স কিন্তু আমার দুটো, এক ক্যাটালগিং, দুই হচ্ছে আমার ক্লাসিফিকেশন। এই লাইব্রেরি টেকনিক্স, এই দুটো ক্যাটালগিং এবং ক্লাসিফিকেশনটা বলতে চাইছে যে খুব তীক্ষ্ণভাবে যেন করা হয়, খুব ভালোভাবে করা হয়। তার কারণ একটা লাইব্রেরিতে, আমি আবারও তোমাদেরকে বলি, ক্লাসিফিকেশন করে আমরা কেন? আমরা যাতে করে বইগুলোকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করতে পারি। ক্যাটালগ করি এই জন্যই যাতে করে আমার পাঠকরা দেখতে পারে যে আমার লাইব্রেরিতে কি কি বই রয়েছে। অর্থাৎ একটা জিনিস, এই দুটোই কিন্তু ওতপ্রোতভাবে মানে গুরুত্বপূর্ণ এবং জড়িত। তার কারণটা হচ্ছে এটাই যে একজন পাঠককে তার সঠিক সময়ে সঠিক বইটাকে খুঁজে দেওয়া বা সে খুঁজে নিতে পারে, তার জন্য আমার এই ক্লাসিফিকেশন এবং ক্যাটালগিং এর কিন্তু বিশাল বড় প্রয়োজন। তারপর যদি তুমি দেখো তাহলে কি আসছে? বলছে পাবলিসিটি। পাবলিসিটি মানে কি? আজকের দিনে মার্কেটিং। দেখো মার্কেটিং ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু মানে এক্সট্রিম লেভেলে ইউজ হতে পারে না। এখানে লাইব্রেরি পার্সপেক্টিভে মার্কেটিং এর কথা এস.আর. রঙ্গনাথনের যেটা অরিজিনাল বই সেখানে এটাই বলছে যে তোমাকে বুক ডিসপ্লে করতে হবে তোমার লাইব্রেরিতে। নতুন নতুন আপকামিং বইগুলো তোমাকে ডিসপ্লে করে রাখতে হবে। তোমাকে ক্যাটালগ তৈরি করতে হবে যাতে করে তোমার পাঠকরা জানতে পারে যে না আমার লাইব্রেরিতে এই বইগুলো আছে, তাহলেই না সেটা ইউজ হবে। কারণ পাবলিসিটি না হলে, আমি যদি নাই জানলাম যে কোন দোকানটাতে ভালো মিষ্টি পাওয়া যায়, তাহলে কি আমি সেই দোকানে যাব? আমাকে তো আগে পাবলিসিটি দরকার। আজকে জলপাইগুড়িতে যদি জিজ্ঞাসা করা হয় যে ভালো মিষ্টির দোকান কোনটা, মনা ভালো মিষ্টির দোকান কোনটা? রসরাজ। দেখছো আগেই বলে দিল রসরাজ। তার মানে কি লেভেলের ওরা পাবো। ও আচ্ছা, তো সেটা পরে কথা। তো এখানে বিষয়টা কি কি হলো পিঙ্কি? এটাই হলো যে পাবলিসিটি, অর্থাৎ আমার বইগুলোকে যতটা সম্ভব পাঠকের সম্মুখে নতুন নতুন বইগুলোকে ডিসপ্লে করতে হবে যাতে করে সে জানতে পারে যে না এই লাইব্রেরিতে আমার এই বইগুলো পাওয়া যায়, তাহলেই না বই ইউজ হবে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে কি? ওপেন অ্যাক্সেস। হোয়াট ইজ ওপেন অ্যাক্সেস? ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে এটাই যে এস.আর. রঙ্গনাথনের বক্তব্য অনুযায়ী লাইব্রেরি অলওয়েজ ওপেন অ্যাক্সেস হওয়াটাই সব থেকে ভালো। তার কারণ পাঠক যখন একটা বই, যেমন কথা কথা বলছি, তোমরা শপিং মলে এখানে কে কে গেছো? অনেকেই গেছো। তোমরা রিলায়েন্স ডিজিটাল বা রিলায়েন্সের যে স্মার্ট গ্রোসারি শপ সেখানেও গেছো। সেখানে দেখবে সবকিছু আমাদের কাছে অ্যাক্সেসেবল, হাতের কাছে। আমরা কিনতে যাই একটা আর নিয়ে আসি দুটো তিনটে চারটে পাঁচটা, তা ঠিক থাকে না। কেন? তার কারণ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অ্যাক্সেসেবল। আমরা দেখি হাতে নেড়ে সেটাকে আমরা মনে হয় যে না এটাও নিয়ে নি, না এটাও নিয়ে নি, তাই তো? ওপেন অ্যাক্সেস ফ্যাসিলিটি
বই বা লাইব্রেরিটাও কিন্তু ওই রকম হওয়া দরকার। তার কারণ একজন পাঠক যখন সে বই সার্চ করতে ঢোকে আমার বুক শেলফে, সেই বুক শেলফের সে কোন বইটা তার ভালো লেগে যেতে পারে সেটা তো আমি আর তুমি ঠিক করতে পারি না অ্যাজ এ লাইব্রেরিয়ান। তাই ওপেন অ্যাক্সেস সিস্টেম যদি থাকে তাহলে প্রত্যেকটা পাঠক আমার খুব সহজে ইজিলি কিন্তু বইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। পরবর্তীতে বলছে লাইব্রেরি স্টাফ, বলছে এ লাইব্রেরি ক্যান নট কাম আপ টু দি এক্সপেকটেশন অফ দি ফার্স্ট ল আনলেস ইটস স্টাফ ইজ অল্টারনেটিভ অ্যান্ড কেয়ারফুল। অবশ্যই তার কারণটা হচ্ছে এটাই যে লাইব্রেরি স্টাফরা যদি সঠিকভাবে মানে স্কিলড এবং ট্রেন্ড স্টাফ না হয় তাহলে কখনোই আমার লাইব্রেরি সার্ভিস দিতে পারবে না এবং আমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে না। এখানে কাস্টমার বলতে কারা? আমার লাইব্রেরি পাঠকরা। তাহলে এখানে তোমরা দেখো যে প্রথম ল, ফার্স্ট লতে আমার তৃষা কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করাচ্ছে? 1 নাম্বার করছে লোকেশন, 2 নাম্বার লাইব্রেরি বিল্ডিং, 3 নাম্বার হচ্ছে লাইব্রেরি আওয়ার, 4 নাম্বার হচ্ছে আমার বুক সিলেকশন পলিসি, লাইব্রেরি টেকনিক্স, পাবলিসিটি, ওপেন অ্যাক্সেস, লাইব্রেরি স্টাফ। মানে এতগুলো ইমপ্লিকেশনের কথা উনি ওনার বইয়ে তুলে ধরছেন। তাই প্রত্যেকটা ইমপ্লিকেশন তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী যে আমাদের মানে সেকেন্ড ল, এই সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা খুব ভালো করে পড়ো। বলছে এভরি রিডার, প্রত্যেকটা রিডার হিজ হার বুক। অর্থাৎ এই সেকেন্ড লটাকে তুমি যদি একটু বিস্তারিত মানে এলাবোরেট করার চেষ্টা করো তাহলে কি আসছে? এটাই আসছে যে দিস ল ইম্পাইলস দ্যাট বুকস আর ফর ইউজ অফ অল অর বুকস ফর অল। অর্থাৎ আমি যদি আরো এটাকে ভালোভাবে বলি তাহলে এটাই যে বই পড়ার এভরি রিডার, প্রত্যেকটা পাঠকের বই পড়ার একটা অধিকার রয়েছে। মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। এখানে বলছে যে দি সেকেন্ড ল ফিক্সড, শব্দটাকে ভালো করে দেখো। দি সেকেন্ড ল কি করছে? ফিক্সড করছে সাম রেসপন্সিবিলিটিজ অ্যান্ড অবলাইজেশন অফ দি স্টেট, the library authority, library staff and the reader। তার মানে কি হলো? কার কার প্রতি তোমার ই করছে? অবজারভেশন করছে। স্টেট একটা, লাইব্রেরি অথরিটি একটা, লাইব্রেরি স্টাফ একটা, আর রিডারের একটা। তার মানে এখানে পরিষ্কার করে বলতে চাইছে যে যদি আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের বই পড়ার অধিকার থাকে তাহলে রেসপন্সিবিলিটি এটা কাদের উপরে পড়ছে? 1 নাম্বার আমি যে স্টেটে বাস করছি সেই স্টেটের একটা রেসপন্সিবিলিটি পড়ছে যে আমার স্টেটের প্রত্যেকটা মানুষ যাতে বই পড়তে পারে সেই ব্যবস্থা তৈরি করা। আমার লাইব্রেরি অথরিটির রেসপন্সিবিলিটি রয়েছে যাতে লাইব্রেরি সিস্টেমটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারি। লাইব্রেরি স্টাফের আমার রেসপন্সিবিলিটি আছে আমি যেন ক্লাসিফিকেশন করি, আমি যেন ক্যাটালগ করি। একজন পাঠকেরও রেসপন্সিবিলিটি আছে যে আমি যেন বই লাইব্রেরিটাকে ব্যবহার করি এবং তার যে রুলস রেগুলেশন বা গাইডলাইন সেটাকে যেন আমি স্ট্রিক্টলি মেনটেন করি। A library should serve all patrons no matter their age, race or economic status। অর্থাৎ আমার সেকেন্ড ল যেটা গাইড করছে বা সেকেন্ড ল যেটা আমাকে পরিষ্কারভাবে রাস্তা দেখাচ্ছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে সোসাইটিতে বা আমাদের সমাজে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বই পড়ার একটা অধিকার রয়েছে এবং সেই অধিকারটা দিতে গেলে বা সেই অধিকারটাকে বাস্তবায়িত করতে গেলে আমাকে কি কি মেনে চলতে হবে? বলছে অবলাইজেশন অফ দি স্টেট। মানে মানে হচ্ছে তাহলে স্টেটকে কি রেসপন্সিবিলিটি দিচ্ছে বা এই ল অনুযায়ী একটা স্টেটের উপরে কি দায়িত্ব পড়ছে একটু দেখিনি। বলছে টু ডেভেলপ অ্যান্ড মেনটেন এ লাইব্রেরি সিস্টেম। তার মানে একটা স্টেটের তার সম্পূর্ণ এটা দায়িত্ব যে সেই স্টেটে সে পাবলিক লাইব্রেরি সিস্টেম তৈরি করবে,
সে পাবলিক লাইব্রেরি সিস্টেম তৈরি করবে, সে একাডেমিক লাইব্রেরি সিস্টেম তৈরি করবে, সে স্কুল লাইব্রেরি সিস্টেমটাকে দেখবে। শুধু কি তাই, সেই লাইব্রেরি গুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কি করতে হবে, লাইব্রেরি লেজিসলেশন অ্যাক্ট পাস করতে হবে। তার মানে তোমাদের যদি প্রশ্ন আসে কোন লতে লাইব্রেরি লেজিসলেশন অ্যাক্টের কথা বলছে, সেকেন্ড লতে। তোমাদের যদি বলে যে কোন লতে লাইব্রেরি আওয়ার্স এর কথা বলছে, প্রথম লতে। এইগুলো মনে রাখবে। তাহলে কি কি বললাম আমি, যে তাহলে স্টেটের যেটা দায়িত্ব, যে একটা স্টেট তার স্টেটে পাবলিক লাইব্রেরি সিস্টেম করবে এবং তার জন্য ল মানে ল পাস করাতে হবে, লাইব্রেরি লেজিসলেশন ল পাস করাতে হবে, যাতে করে আমার পাবলিক লাইব্রেরি সিস্টেমটা সঠিকভাবে সুষ্ঠুভাবে আমার পরিচালিত হয়। এস্টাবলিশিং আদার টাইপস অফ লাইব্রেরি, যেটা বললাম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং স্পেশাল লাইব্রেরি। অর্থাৎ এটা এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কাবেরী, যে একটা স্টেটের সম্পূর্ণ দায়িত্ব অ্যাকর্ডিং টু বা অ্যাজ পার এস আর রঙ্গনাথন, যাতে করে তার স্টেটে লাইব্রেরি সিস্টেমটা তৈরি করা হয়, যাতে করে আমার পাঠকরা সঠিকভাবে অ্যাক্সেস করতে পারে। পরবর্তীতে দেখো বলছে অবলাইজেশন অফ দি লাইব্রেরি অথরিটি। মজার ব্যাপারটা, অথরিটিকে কি প্রেসার দিচ্ছে বা অথরিটিকে কি ডাইরেকশন দিচ্ছে, অথরিটিকে ডাইরেকশন দিচ্ছে চুজ অফ বুকস। তার মানে আমারও বুক সিলেকশন পলিসি, মানে সেই বইগুলো যাতে কেনে যে বইগুলো আমার পাঠক চাইছে। সিলেকশন অফ স্টাফ, সব থেকে গুরুত্বপূর্ণ, মানে তুমি লাইব্রেরি অথরিটিতে যদি থাকো বা তুমি যদি অথরিটি থাকো, তুমি সেই স্টাফ গুলোকেই তুমি রিক্রুট করো যেগুলো ক্যাপাবল, এলিজেবল, যাদের লাইব্রেরি সায়েন্স এডুকেশনের শিক্ষা রয়েছে, যারা লাইব্রেরিটাকে সঠিকভাবে মেনটেন করতে পারবে। প্রপার ক্যান্ডিডেটকে তুমি সিলেক্ট করো। এটা কিন্তু একটা অথরিটির দায়ভার, যেটা এস আর রঙ্গনাথন তার লয়ের মাধ্যমে আমাদেরকে ডাইরেকশন দিচ্ছে। তারপরে যদি দেখো তাহলে কি বলছে, অবলাইজেশন অফ দি স্টাফ, অর্থাৎ একজন স্টাফের দায়িত্বটা কি। ধরে নাও আমি আজকে লাইব্রেরি স্টাফ, আমার দায়িত্ব কি, খুব মানে এটা না মানে উনি এত সুন্দরভাবে যে ব্যাখ্যাটা করেছেন, বলছে সেকেন্ড ল এমফাসাইজ দি নিড ফর এ রেফারেন্স সার্ভিস। তার মানে সেকেন্ড ল কিন্তু রেফারেন্স সার্ভিসের কথা বলছে বাই দি স্টাফ। অর্থাৎ আমার লাইব্রেরি স্টাফদের প্রথম যেটা দায়িত্ব সেটা হচ্ছে কি, আমার লাইব্রেরিতে ক্লাসিফিকেশন করা, ক্যাটালগ করা, আমার লাইব্রেরির বইপত্র বা মেটেরিয়ালস গুলোকে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করে রাখা। শুধু কি তাই না, আমার পাঠকদেরকে যেন হাসি মুখে উইথ স্মাইলের সঙ্গে যেন সার্ভিস প্রোভাইড করা। তার কারণটা হচ্ছে এটাই, একটা জিনিস তোমরা মনে রাখবে, যে তুমি যেখানে মানে বলে না যে আমরা লাইব্রেরিতে বা যে কোনো দোকানে যে কোনো জায়গাতে আমরা যখন যাই, ফর এক্সাম্পল আমরা সোনার দোকানে চলে গেলাম, আমরা যে কোনো দোকানে যাই, যখন আমাদেরকে আমরা কোনো কিছু নিই, তখন কাউন্টারে যে বসে থাকে যে ম্যাডাম বা স্যার, তারা কি আমাদের উপরে রেগে রেগে কথা বলে? দেখবা খুব সুন্দর স্মাইল দিয়ে তাকে সার্ভিস প্রোভাইড করে। কেন? যাতে সে আবারও ফিরে আসে। তাহলে আমাদের লাইব্রেরি স্টাফদের যেটা রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে লাইব্রেরিটাকে মেনটেন করা, উইথ স্মাইল তাদেরকে সার্ভিস প্রোভাইড করা, এবং তার সঙ্গে সঙ্গে পাঠকদেরকে লাইফ লং সার্ভিস প্রোভাইড করা, এবং তাদেরকে সঠিক মানে রাইট টাইমে রাইট ইনফরমেশন দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার একটা পথ দেখানোটাই হচ্ছে আমার এই লাইব্রেরি স্টাফদের একটা রেসপন্সিবিলিটি। তার মানে একটা জিনিস এখান থেকে সবাই তোমরা মনে রেখো, যে লাইব্রেরি স্টাফ হওয়া মানে যে শুধু লাইব্রেরিটাকে সামলানো সেটা না, একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি। তার কারণ তুমি সঠিক সময়ে একজন পাঠককে যদি সঠিক তথ্য তুমি দিতে পারো, সেই তথ্য নিয়ে সেই পাঠকটাই একদিন আইএস অফিসার হয়ে আমাদের আমাদের যে কোনো একটা ডিস্ট্রিক্ট সামলাবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখতে হবে, যে লাইব্রেরির বা লাইব্রেরি স্টাফের গুরুত্ব কিন্তু একটা বিরাট
সেই লাইব্রেরিটা সঠিকভাবে ফাংশনিং করার জন্য। এরপরে যেটা আসছে বলছে অর্গানাইজেশনস অফ রিডার, তার মানে রিডারের কি রেসপন্সিবিলিটি, বলছে যে রিডার অবশ্যই একজন পাঠকেরও এটা দায়িত্ব যে সে যেন সঠিক সময়ে বই নেয়, মানে বই নেওয়া এবং সেটাকে ফিরিয়ে দেওয়ার যেন ডেট মেনটেন করে, সে লাইব্রেরির রুলস গুলোকে দেখে, সে যেন সঠিকভাবে লাইব্রেরিটাকে ব্যবহার করে, এটাও কিন্তু একজন পাঠকের রেসপন্সিবিলিটি। তার মানে সেকেন্ড ল আমার কি কি ডাইরেক্ট করছে, এক, স্টেটকে আমার ডাইরেক্টলি রেসপন্সিবিলিটি দেখাচ্ছে, অথরিটিকে রেসপন্সিবিলিটি দেখাচ্ছে, স্টাফদের রেসপন্সিবিলিটি কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার রিডারটা কেমন হবে সুস্মিতা বর্মন সেটাও কিন্তু বলে দিচ্ছে। তার মানে এটা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা মনে রেখো যে আমার সেকেন্ড ল কি কি ভাবে বা কি কি বলছে সেটা একটু তোমরা দেখে নিও এই ব্যাপারগুলো, কেমন। এরপরে আমি যদি বলি যে থার্ড ল কি, থার্ড ল বলছে এভরি বুক, মানে প্রত্যেকটা বুক ইটস রিডার। একটু বাংলায় যদি বলি, বলছে যে প্রত্যেকটা বই কিন্তু আমার লাইব্রেরিতে কোনো না কোনো পাঠকের দ্বারা পড়ার একটা চান্স থাকতেই পারে, কোনো পাঠক যে কোনো বই পড়তেই পারে। বলছে the third law prescribe every book's its reader. It implies that there should be a maximum use of book by their user. কত ভালো কথা, কি বলছে, maximum use of books by their users. This principle is closely related to the second law অবশ্যই, but it focus on the item itself, suggesting that each item, প্রত্যেকটা item in a library has an individual who would find the item useful. অর্থাৎ যেটা বললাম যে এস আর রঙ্গনাথন এখানে পরিষ্কার করে বলছে যে থার্ড ল যেটা বলছে যে আমার লাইব্রেরিতে যদি 50টা বই থাকে তাহলে 50টা বইয়েরই কিন্তু ইকুয়াল চান্স আছে যে কোনো না কোনো পাঠক আমার ওই 50টা বই ইউজ করবে, কারণ কোন পাঠক কি বই ইউজ করবে সেটা আমি তুমি তো জানি না। এবং এই কারণে বলছে ওয়ান মেথড ইনভলভ দ্য বেসিক রুলস, এবং এই কারণে উনি যে কথাগুলো বলছে ওপেন অ্যাক্সেস দিতে হবে। প্রথম কথা কি, প্রথম যেটা জোর দিচ্ছে ওপেন অ্যাক্সেস দিতে হবে। তার মানে দেখো প্রথম লয়েও আমরা ওপেন অ্যাক্সেস দেখলাম, এবং আমরা পৃথা সেকেন্ড লয়েও কিন্তু ওপেন অ্যাক্সেস দেখতে, থার্ড লয়েও ওপেন অ্যাক্সেস দেখতে পাচ্ছি, মানে ওপেন অ্যাক্সেস কথাটা কিন্তু আমার দুটো লয়ে অলরেডি বলে ফেললো। এরপরে বলছে বুক সিলেকশন, তার মানে দেখো বুক সিলেকশনের গল্প কিন্তু ফার্স্ট লয়ে বলছে, সেকেন্ড লয়ে বলছে, আবার থার্ড লয়ে বলছে যে বুক সিলেকশন তুমি যেমন তেমন ভাবে করতে পারো না। এখানে একটা জিনিস বেঁধে দিচ্ছে, বলছে ওয়েল ব্যালেন্সড বুক সিলেকশন পলিসি। তার মানে তোমার কাছে 5 লাখ টাকা 10 লাখ টাকা আছে, তুমি গিয়ে একদম প্রচুর বই এসে লাইব্রেরিকে একদম ভরিয়ে ফেললে, নো, এসব হবে না। সিস্টেম্যাটিক্যালি প্রতি বছর তোমাকে আপ টু ডেট কালেকশন, মানে তোমাকে আপডেট কালেকশন রাখতে হবে অন দি বেসিস অফ ইউর ইউজার নিডস। তোমার পাঠকের নিড অনুযায়ী তোমাকে বই কিনতে হবে এবং প্রতি বছর তোমাকে আপডেট করতে হবে যাতে করে তোমার লাইব্রেরিটা সচ্ছল থাকে, প্রাণোজ্জ্বল থাকে। এরপরে যেটা বলছে সেলফ অ্যারেঞ্জমেন্ট, ইফ দি লাইব্রেরি বুকস আর অ্যারেঞ্জ, অর্থাৎ এখানে বলছে যে লাইব্রেরিতে যদি আমার বইগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানো থাকে, সেলফ অ্যারেঞ্জমেন্ট যদি ভালো থাকে, সাবজেক্ট ওয়াইজ যদি ঠিকঠাক অ্যারেঞ্জ থাকে, এবং একের পর একজন যদি আমার রিলেশনশিপ গুলো যদি আমরা ঠিক রাখি অ্যাজ পার ডিডিসি সিসি, আমরা যদি ক্লাসিফিকেশন স্কিম ফলো করে বইগুলোকে অ্যারেঞ্জ করি, তাহলে দেখো আমার পাঠকদেরও যেমন খুঁজে পেতে বা একটার পর আরেকটার কানেকশনটা খুঁজে পেতে সুবিধা হবে, অ্যাট দি সেম টাইম আমার স্টাফদেরও হবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে খুব সহজেই আমার বইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। বলছে ফর easy accessibility, shelf should not be higher than 6.5 feet. তার মানে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে as per the third law of S.R. Ranganathan, বুক শেলফ আমার কত ফিট হাইটের হওয়া প্রয়োজন? শ্রীপর্ণা, কত ফিট হাইট হওয়া প্রয়োজন? 6.5 ফিট হওয়া প্রয়োজন।
তার মানে দেখো এই ওপেন অ্যাক্সেস, বুক সিলেকশন, সেলফ অ্যারেঞ্জমেন্ট, ইজি অ্যাক্সেসিবিলিটি, এই একাধিক ক্রাইটেরিয়া গুলো কিন্তু উনি বেঁধে দিচ্ছেন আমার এই থার্ড লতে। শুধু কি তাই, উনি বলছে ক্যাটালগ করতে হবে। তার মানে একটা বই সবাই যে কেউ ব্যবহার করতে পারে, এটাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে ক্যাটালগ তো করতেই হবে, এবং ক্যাটালগ করলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল এন্ট্রি, অর্থাৎ এডিটেড বুকগুলোতে অ্যানালাইটিক্যাল এন্ট্রি করতে হবে, তোমাকে মেন এন্ট্রি করতে হবে, তোমাকে মানে সঠিকভাবে তুমি যদি ক্যাটালগিং না করো তাহলে তোমার পাঠকরা কিন্তু সেই বইগুলোকে ঠিকঠাক অ্যাক্সেস করতে পারবে না। এবং তারপরে আবারও বলছে যে রেফারেন্স সার্ভিসটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, আদারওয়াইজ লাইব্রেরিটা কিন্তু ঠিকভাবে হবে না, লাইব্রেরি ঠিকঠাক ভাবে চলবে না যদি তুমি রেফারেন্স সার্ভিস ঠিকভাবে না দিতে পারো। আবারও বলছে পাবলিসিটি, অর্থাৎ ফার্স্ট ল এবং থার্ড ল বোথ লতেই কিন্তু এই পাবলিসিটির কথাটা কিন্তু আমরা বারবার বারবার আসছে। পরবর্তীতে যেটা থার্ড লয়ে বলছে, বলছে এক্সটেনশন অ্যাক্টিভিটি, অর্থাৎ এক্সটেনশন সার্ভিসের গুরুত্ব দিচ্ছে। এক্সটেনশন সার্ভিস কি বলছে, এক্সট্রা যখন কোনো সার্ভিস তুমি প্রোভাইড করছো, আমরা এই নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইন ডিটেলস পরের ক্লাসে, তাই এক্সটেনশন সার্ভিসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সার্ভিস আমার এই 5 লতে। মজার ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি যদি ফোর্থ ল দেখো তাহলে ফোর্থ ল এটা কত সহজ একটা ল, যেখানে বলছে যে সেভ দি টাইম অফ দি রিডার। তার মানে যেন তেন প্রকারণ অ্যাজ এ পাঠক রেসপন্সিবিলিটি কাকে দায়ভার করছে, পাঠক, লাইব্রেরি স্টাফকে। এই লতে সম্পূর্ণ দায়ভারটা বা সম্পূর্ণ রেসপন্সিবিলিটির কথাটা আসছে কার উপরে, আমার লাইব্রেরি স্টাফের উপরে। এবং এই লতে খুব পরিষ্কার করে বলছে যে যেন তেন প্রকারণ আমার পাঠকের রিডার বা মানে পাঠকের টাইমটাকে বাঁচাতে হবে। তার কারণ পাঠক আমার বিজি পার্সন তো হতেই পারে, তার কাছে মানে প্রচুর সময় আছে, লাইব্রেরিতে সে ঘন্টার পর ঘন্টা সে বসে বসে বই সার্চ করবে, ঘন্টার পর ঘন্টা সে আমার একটা বইয়ের জন্য সে ওয়েট করবে, এটা তো হতে পারে না। তাই আমাকে কি করতে হবে, আমাকে একাধিক ইমপ্লিকেশন দিচ্ছে, আবারও ওপেন অ্যাক্সেস এর কথা বলছে, আবারও বলছে ক্লাসিফিকেশন ক্যাটালগ করতে হবে, আবারও বলছে চার্জিং সিস্টেম, অর্থাৎ ইস্যু রিটার্ন যে পদ্ধতি প্রসেনজিৎ, এই ইস্যু রিটার্ন পদ্ধতিগুলোকে আমাকে যেন ইজি রাখতে হবে। এবং দেখো প্রথম ল এবং আবারও এই লতে মানে প্রত্যেকটা লতেই বারবার বলছে যে স্টাফের ব্যবহারটা যেন খুব সুন্দর হয়। আবার লোকেশনের কথাও এখানে বলছে, সেভ দি টাইমে, তার কারণ ভালো লোকেশন না হলে তো পাঠক ইজিলি যেতে পারবে না। তার মানে কতগুলো কথা, প্রত্যেকটা ল তুমি যদি খুব ভালোভাবে দেখো তাহলে প্রত্যেকটা লতেই কিন্তু একাধিক রিপিটেশন আছে, কিন্তু তার রিপিটেশন থাকলেও আমার এক একটা লয়ের মানে এক একটা ইমপ্লিকেশনের ডাইরেকশন কিন্তু আমার খুব তীক্ষ্ণভাবে এক একটা এরিয়াকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। পরবর্তীতে আমরা যদি ফিফথ ল করি, মানে পঞ্চমতম লটা যদি একটু ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করি, তাহলে পঞ্চম লটা কিন্তু খুব মজার। কেন মজার, বলছে যে পঞ্চম ল হচ্ছে তোমার কি, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। এই তোমরা সব ঘুমিয়ে যাওনি তো? বোরিং লাগলে বলো, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলছি কি, এরপরে যেটা বলছে, বলছে যে লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। এখানে কিন্তু অর্গানাইজেশনের কথা বলেনি, অর্গ্যানের কথা বলেছে। কেন, এটা যদি বিস্তারিত একটু ভালো করে পড়ি, এখানে পরিষ্কার করে বলছে যে ফিফথ ল অর্থাৎ লাইব্রেরিটাকে এস আর রঙ্গনাথন একটা বাচ্চার সঙ্গে তুলনা করছে, একটা হিউম্যান বিংস এর সঙ্গে তুলনা করছে, এবং বলছে যে একটা বাচ্চা যখন সে জন্ম নিচ্ছে সে কিন্তু একদম ছোট্ট, অনেক ছোট। তার মানে একটা লাইব্রেরি যখন তৈরি হচ্ছে, সেই লাইব্রেরির কালেকশন, সেই লাইব্রেরির পাঠকের সংখ্যা, স্টাফের সংখ্যা খুবই কম। বাট দিনের পর দিন অর্থাৎ আস্তে ধীরে দেখো লাইব্রেরিও কিন্তু বড় হচ্ছে,
অর্থাৎ লাইব্রেরি জায়গাও বেশি নিচ্ছে, অর্থাৎ লাইব্রেরি বই সংখ্যা বাড়ছে, লাইব্রেরির পাঠকের সংখ্যা বাড়ছে। তার মানে উনি বলতে চাইছে যে ফিফথ ল অলওয়েজ এটা বলছে যে লাইব্রেরি যেহেতু একটা গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ এটা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, তাই আমরা লাইব্রেরিটাকে এমন ভাবে মেনটেন করব যাতে করে ভবিষ্যৎ কি আমাদের একদম মানে আস্তে ধীরে সেটাকে ডেভেলপও করতে পারি এবং সেটা যেন গুরুত্ব থাকে সোসাইটিতে। এবং এই লটাকে বাস্তবায়ন করার জন্য মজার ব্যাপারটা দেখো যে এই পঞ্চমতম লটাকে বাস্তবায়ন করার জন্য কতগুলো কথা এস আর রাঙ্গানাথন বলছে। বলছে ব্যালেন্সড গ্রোথ মানে কি, মানে হচ্ছে এটাই যে তুমি লাইব্রেরিতে অ্যাজ এ লাইব্রেরিয়ান তুমি চাইলেই যে কোনো বই কিনে ফেলবে, চাইলেই যে তুমি যে কোনো মানে প্রচুর বই কিনে ফেলবে, এটা তুমি কখনোই করতে পারো না। বলছে the collection should grow in all the area of subject keeping view the need and requirements of the reader as far as possible। তার মানে এখানে যেটা বলতে চাইছে প্রিয়াঙ্কা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তুমি যখন অ্যাজ এ লাইব্রেরিয়ান তুমি যখন বই কিনবে, তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট এরিয়া যেন সমানভাবে কভার হয় এবং প্রত্যেকটা বই যেন পাঠকের চাহিদা অনুযায়ী কেনা হয়। তোমার আমার চাহিদাটা বড় বিষয় না অ্যাজ এ লাইব্রেরিয়ান, অ্যাজ এ লাইব্রেরি স্টাফ। এবং তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার যে গ্রোথ হচ্ছে বা তুমি যে বই কিনছো, কোনো বছর তুমি অনেক বই কিনলে, কোনো বছর বই কিনলে না, এটা করা যাবে না। তার কারণ আমরা সকলেই জানি যে বই বা ইনফরমেশন এটা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন আপ টু ডেট হচ্ছে। তাই তোমাকে আমাকে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু আমার আপ টু ডেট তথ্য আসছে প্রতি বছর, আমাকে কি করতে হবে, প্রতি বছরই আমাকে আপ টু ডেট বইপত্র ইনফরমেশন যদি আমি না প্রকিউর করি আমার লাইব্রেরিতে, আমার লাইব্রেরিটা কি আপ টু ডেট থাকবে? আমার লাইব্রেরিটা কি আপ টু ডেট না থাকলে তো আমার পাঠকরা ব্যবহার করতে চাইবে না। এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে বলছে যে কাস্টিং অফ দি ওল্ড obsolete and preserving valuable books। অর্থাৎ এখানে বেশ কয়েকটা বিষয় আছে। বেশ কয়েকটা বিষয় মানে কি, এখানে বলছে প্রথম যেটা মানে শর্ত এস আর রাঙ্গানাথন বলছে যে প্রতি বছর তোমাকে 5 থেকে 10% বুকস লাইব্রেরি থেকে উইডিং আউট করতে হবে। কি করতে হবে? 5% বুকস তোমাকে প্রতি বছর লাইব্রেরি থেকে উইডিং আউট করতে হবে। এখানে উইডিং আউট বলতে উনি যেটা বোঝাতে চাইছে এটাই যে তোমার লাইব্রেরি কালেকশন থেকে পুরনো যে সকল বইগুলো, যে বইগুলো তোমার লাইব্রেরিতে পাঠকরা বেশি ব্যবহার করে না, যে যে বইগুলো তোমার লাইব্রেরির বুক শেলফ মানে ভর্তি হয়ে আছে বাট সেগুলোর ইউজিবিলিটি কম, সেই সকল বইগুলোকে তোমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে, দিয়ে তোমাকে স্টোর রুমে তোমাকে সেই বইগুলোকেও আর কি সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি অ্যাজ পার লাইব্রেরি ক্লাসিফিকেশন অনুযায়ী তোমাকে সাজিয়ে রাখতে হবে, কারণ সেগুলো তো ভবিষ্যতে কেউ চেয়ে বসে। তো উইডিং আউট মানে লাইব্রেরি থেকে বই নিয়ে বাইরে ফেলে দেওয়া না বা বাইরে বিক্রি করে দেওয়া না। উইডিং আউট মানে হচ্ছে আমার মেন কালেকশন থেকে কি করতে হবে, 5% বা 10% আমি কালেকশন নিয়ে আমি সেটা স্টক রুমে রেখে দিলাম, যাতে করে আমার মেন যেটা মানে বই রাখার যে বুক শেলফ বা যেটা কালেকশন রুম, সেটা যেন আমার কি থাকে, আপ টু ডেট বইয়ে ভর্তি থাকে, যাতে পাঠকরা অ্যাট্রাক্ট হয় যে না আমার লাইব্রেরিতে আপ টু ডেট বই রয়েছে। এরপরে কি বলছে যে এমন বই, যে বইগুলো প্রচন্ড ভ্যালুয়েবল, যে বইগুলো তোমার লাইব্রেরিতে খুবই দুষ্প্রাপ্য বই, সেই সকল বইগুলো আমরা জানি যে এই যে কাগজ, এই মেটেরিয়াল কাগজ যখন তৈরি করা হয় একটা সময়ের পর কিন্তু, যেহেতু কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, একটা সময়ের পর আমাদের এই কাগজে কিন্তু কি নষ্ট হয়ে যায়, ওর কেমিক্যালটা নষ্ট হয়ে যায়। তার মানে কি কাগজের ময়েশ্চারটা যখন শেষ হয়ে যায় তখন
কাগজ তুমি জাস্ট হাত দিয়ে যদি মানে চাপ দাও ওটা ভেঙে চলে যায়। তাহলে এখানে বলতে চাইছি যে সেই ধরনের বইগুলো যেগুলো অনেক পুরনো, যেগুলো অনেক ভ্যালুয়েবল বই, সেই বইগুলোকে তোমাকে প্রিজার্ভ করতে হবে, তোমাকে আর কি মেডিসিন দিয়ে সেটাকে আবার মানে নতুন ভাবে মেডিসিন দিয়ে ল্যামিনেশন করে রাখতে হবে, যাতে করে সেই ধরনের পুরনো অবসোলেট বইগুলো ভবিষ্যৎ প্রজন্ম পড়তে পারে। এটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আমার লাইব্রেরিয়ানদের। তারপরে কি বলছে, চয়েস অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন স্কিম। এখানে একটু মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে যখনই কোনো প্রথম একটা লাইব্রেরি খুলবে বা প্রথম একটা লাইব্রেরি যখন ওপেন হচ্ছে, তখন কিন্তু এই বিষয়গুলো স্ট্রিক্টলি মাথায় রাখতে হবে। সারাঙ্গাথান বলছে যে ক্লাসিফিকেশন এবং ক্যাটালগিং কোড, এই দুটো এমন তোমাকে ইউজ করতে হবে যেগুলো ভবিষ্যতেও যেন আপ টু ডেট হয়। এই ধরনের ক্লাসিফিকেশন এবং ক্যাটালগিং কোড তোমাকে ব্যবহার করতে হবে। কারণ দেখো, আজকে এসি কলেজে আমি লাইব্রেরিয়ান আছি, আমার আগেও কিন্তু একাধিক লাইব্রেরিয়ান ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমিও একদিনকে রিটায়ার করব, তাই তো ওই চেয়ারে তো আর আমি থাকবো না। আমার পরে হয়তো আমার নতুন যারা প্রজন্ম আছে সেই প্রজন্ম ওই 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 কলেজের লাইব্রেরিয়ান হবে। এটাই তো নিয়ম। মানে কি, আমরা সবাই একদিনকে মরে যাব, আমাদের মতো আরো একটা নতুন প্রজন্ম এসে এই সোসাইটি, এই ইনস্টিটিউশন, এই পৃথিবীতে রাজ করবে। এটাই তো বাস্তব। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি এমন কিছু করবে না যে দেখা গেল যে ভবিষ্যতে গিয়ে তোমার এমন ক্লাসিফিকেশন তুমি আজকে ব্যবহার করলে যেটা ভবিষ্যতে 50 বছর বা 100 বছর পর দেখা গেলো সেটা আর কেউ ইউজই করছে না, তখন নতুন করে করতে হচ্ছে। তার মানে তোমার ওয়ার্কলোডটা তখন কত বাড়বে। সো ক্লাসিফিকেশন এবং ক্যাটালগিং কোড সেইগুলোকে ইউজ করা দরকার যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আপ টু ডেট হয়, অ্যাট দি সেম টাইম যেগুলো খুব ইজি এবং খুব সহজেই পাঠক অ্যাট দি সেম টাইম আমার মানে লাইব্রেরি স্টাফের কাছেও যেন খুব ইজি হয়। এই ধরনের স্কিমগুলোকে ব্যবহার করতে হবে। মজার ব্যাপারটা একটু ভেবে দেখো যে 1931-এ যে সময়ে কম্পিউটারটাও তৈরি হয়নি, যে সময়ে কম্পিউটার কিন্তু তৈরি হয়নি, সেই সময়ে এস.আর. রঙ্গনাথন তার এই লতে বলছে যে লাইব্রেরিটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপ টু ডেট করতে হবে, মডার্নাইজ করতে হবে। এখানে কম্পিউটারাইজেশন শব্দটা লেখা আছে, কিন্তু ওনার বইয়ে এই শব্দটা কিন্তু লেখা নাই। ওনার বইয়ে এই শব্দটাই লেখা আছে যে লাইব্রেরিকে সময়ের সঙ্গে সঙ্গে মডার্নাইজ করতে হবে। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে তুমি যদি মডার্নাইজ না করো তাহলে একটা সময়ের পরে লাইব্রেরিটাও কিন্তু ওল্ড, অবসোলেট হয়ে যাবে আমাদের কাছে। যেমনটা আজকে বিভিন্ন পাবলিক লাইব্রেরি সিস্টেম বা বিভিন্ন পাবলিক লাইব্রেরি গুলো আমাদের কাছে মডার্ন হয়নি বলে বা তালের সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারাও নিজেকে আপ টু ডেট করতে পারেনি বলেই কিন্তু আজকে পাবলিক লাইব্রেরি গুলোতে আর সেইভাবে ব্যবহার হয় না। সো কথাটা হচ্ছে এটাই যে তুমি যদি তোমার লাইব্রেরিটাকে অ্যাজ এ লাইব্রেরিয়ান সময়ের সঙ্গে সঙ্গে আপ টু ডেট না করো, তোমার সার্ভিস স্ট্রাকচারটা যদি তুমি আপ টু ডেট না করো, তোমার মানে পলিসি, তোমার ম্যানেজমেন্ট পলিসি যদি তুমি আপ টু ডেট না করো, তাহলে একটা সময়ের পরে তোমার লাইব্রেরিটাও কিন্তু অবসোলেট হয়ে যাবে, সেটা আর কেউ ইউজ করবে না। এরপরে বলছে স্টাফ। তার মানে একটা জিনিস দেখো, এই স্টাফের কতটা গুরুত্ব দিচ্ছে এবং কত রেসপন্সিবিলিটি দিচ্ছে, যে লাইব্রেরি স্টাফ একটা বিরাট বড় ভূমিকা, মানে বিরাট ভূমিকা মানে আছে একটা লাইব্রেরিকে সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালনা করার জন্য। একজন লাইব্রেরি স্টাফ এবং লাইব্রেরিয়ানের জন্যই কিন্তু একটা লাইব্রেরির জীবন ফিরে পেতে পারে। একটা লাইব্রেরি স্টাফের এতটাই গুরুত্ব যে আমার লাইব্রেরিটাকে সঠিকভাবে চলবে কি চলবে না, পাঠকদের অ্যাকসেপ্টেন্স রেটটা কেমন হবে, কমপ্লিটলি ডিপেন্ড করছে লাইব্রেরি স্টাফের উপরে। সো লাইব্রেরি সায়েন্স তোমরা যারা যারা পড়ছো, আমরা যখন লাইব্রেরি সায়েন্স পড়েছি, আমার প্রফেসর শেভুকান এই পেপারটা পড়াতেন। উনি প্রথম কথা এই এই ল যখন পড়ায় তখন উনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে লাইব্রেরিয়ান, আজ যারা তোমরা লাইব্রেরিয়ানশিপ তোমরা যারা পড়ছো,
তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা কিন্তু কাস্টমার স্যাটিসফাই করতে যাবে, অর্থাৎ তোমরা লাইব্রেরিতে তোমার কাস্টমার কারা? তোমার পাঠকরা। তাই কাস্টমারদের সঙ্গে দুর্ব্যবহার করা কখনোই চলবে না। কাস্টমারদেরকে অলওয়েজ উইথ স্মাইল সার্ভিস দিতে হবে। কাস্টমারকে তুমি কাস্টমারের মতো করে তুমি যদি দেখো এবং তাকে যদি সময় মতো তুমি যদি সার্ভিস প্রোভাইড করতে পারো, সেই কাস্টমার মানে সেই রিডার তোমার লাইব্রেরিতে আবার ফিরে আসবে, এটা 100% গ্যারান্টি, যদি তুমি তাকে সেইভাবে তার চাহিদা মতো তথ্য তাকে প্রোভাইড করতে পারো। তাই লাইব্রেরি স্টাফের একটা বিরাট বড় রোল প্লে করে। লাইব্রেরি স্টাফ হওয়াটা মানে সঠিক লাইব্রেরি স্টাফ হওয়াটা এতটাও কিন্তু ইজি টাস্ক নয়, এবং খুব দুঃখের ব্যাপার এবং খুব ইট ইজ ভেরি আনফর্চুনেট, তোমাদের সামনে আমি বলতে বাধ্য হচ্ছি যে কিছু সংখ্যক লাইব্রেরি স্টাফের জন্য একটা বদনাম আমাদের মধ্যে বা একটা বদনাম সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আছে। ও লাইব্রেরি মানেই তো ওখানে গিয়ে লাইব্রেরি স্টাফরা ঘুমায়। কতজন শোনোনি এই কথাটা? আর কে কে শুনেছো বলো? সাধারণ মানুষের ধারণা এটা যে লাইব্রেরি স্টাফ মানে লাইব্রেরিতে গিয়ে ঘুমায়, কারণ লাইব্রেরিতে তো কোনো কাজ থাকে না। আমি কি ভুল কথা বললাম? আর কেউ শুনেছো কি তোমরা এই ধরনের কমেন্ট? তো কথাটা কথাটা হচ্ছে এটাই। হ্যাঁ, আচ্ছা। তো একটা জিনিস ভেবে দেখো যে লাইব্রেরি স্টাফ হতে গেলে তোমাকে এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হয়। এরপরে কি? লাইব্রেরি বিল্ডিং এর প্রভিশন ফর ফিউচার, অর্থাৎ তুমি লাইব্রেরি বিল্ডিং যেটা তৈরি করবে সেটা অবশ্যই যেন ভবিষ্যতে আপ টু ডেট করা হয় বা আপগ্রেড করা হয়। তো আমরা যদি খুব ভালোভাবে দেখি তাহলে এই 5টা ল মানে 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স খুব সংক্ষেপে আমরা পড়লাম, যেহেতু একটা 480 পেজের বইটাকে সামারাইজড করে এই কয়েকটা স্লাইডের মধ্যে আমরা আলোচনা করলাম। সো আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি যে লাইব্রেরি সায়েন্সের মানে ফাদার অফ লাইব্রেরি সায়েন্সের মানে আমাদের এস আর রঙ্গনাথনের যে এই যে 5টা ল, এর গুরুত্ব আগেও ছিল, এখনো আছে, আমার মনে হয় ভবিষ্যতেও কিন্তু থাকবে। এবং এই কারণেই হয়তো এই লটা মানে গোটা পৃথিবীতে তোমার যে কোনো স্কলার যে কোনো জায়গাতে এটা কিন্তু নির্দ্বিধায় অ্যাকসেপ্ট হয়েছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো যাই হোক, এবার আমরা যেটা পড়বো আর কি, জাস্ট মিনিট, জাস্ট এক মিনিট, হ্যাঁ, সরি, ঠিক আছে। তো আমরা এটা বুঝলাম। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এটাই, খুব মন দিয়ে তোমরা শুনবে, তোমরা কেউ ঘুমিয়ে যেও না, এখান থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসে। বলছে ভেরিয়েন্ট অফ 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স। ভেরিয়েন্ট মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে এই এস আর রঙ্গনাথন যেটা করেছেন সেটা হচ্ছে এটাই করেছে যে সময়ের সঙ্গে সঙ্গে এস আর রঙ্গনাথনের যে 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স, এটা কিন্তু একাধিক স্কলার তারা কিন্তু আপডেট করার বা মানে আপডেট করার কিন্তু চেষ্টা করেছে। তার মধ্যে অন্যতম যেটা নাম উঠে আসে তার নাম হচ্ছে মাইকেল গরম্যান। সবাই ভালো করে দেখে নাও, কি নাম? মাইকেল গরম্যান, এ ব্রিটিশ বর্ন লাইব্রেরিয়ান। কোথাকার লাইব্রেরিয়ান? ব্রিটিশ বর্ন লাইব্রেরিয়ান। ওয়াল্ট ক্রাউফোর্ড recommended the following law in addition to Ranganathan's in future: dreams, madness and realities. তার মানে এটাকেও একটু ভালো করে তোমরা পড়ে দেখো, বুঝতে পারলে কি বলছে? ফিউচার লাইব্রেরিয়ানস, ড্রিম, ম্যাডনেস, রিয়ালিটিজ। এই বইটা কে লিখেছে? এই বইটা কে লিখেছে? এই জিনিসটা ভালো করে বলো, মাইকেল গরম্যান। এইগুলো তুমি কোনো শর্ট কোশ্চেনে পাবে না, খুব কম জায়গাতেই পাবে। তাহলে উনি মাইকেল গরম্যান কি বলতে চাইছে? বলছে লাইব্রেরিজ সার্ভ হিউম্যানিটি, লাইব্রেরিজ সার্ভ হিউম্যানিটি। বলছে রেসপেক্টেড অল ফর্মস বাই উইচ
নলেজ ইজ কমিউনিকেটেড, ভালো করে বোঝার চেষ্টা করো, বলছে রেসপেক্ট করো অল ফর্মস, সমস্ত ফর্মকে, বাই হুইচ নলেজ ইজ অ্যাক্সেসিবল বা নলেজ ইজ কমিউনিকেটেড, ইউজ টেকনোলজি intelligently to enhance service, protect free access to knowledge, honor the past and create the future. তার মানে এই এক একটা লকে, প্রথম লক কি বলছে, খুব মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, বলছে লাইব্রেরি সার্ভ হিউম্যানিটি, তার মানে লাইব্রেরি কাকে সার্ভ করছে, আমাদের সকল মানুষকে জ্ঞান, এই জ্ঞান বা তথ্যের একটা বিরাট বড় রোল প্লে করে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে। তাহলে এই হিউম্যানিটিকে সার্ভ করছে, জ্ঞান কাকে মানে জ্ঞান কে প্রোভাইড করছে, লাইব্রেরি। রেসপেক্ট অল ফর্ম, সমস্ত ধরনের ফর্ম অফ তথ্য, যেটা হতে পারে প্রিন্টেড, হতে পারে অনলাইন, যে কোনো ফর্ম অফ ইনফরমেশন যেটা কমিউনিকেট করা যাচ্ছে, তার একটা বিরাট বড় মানে গুরুত্বপূর্ণ রয়েছে। লাইব্রেরি সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, আপ টু ডেট করতে হবে বাই ইন্টিগ্রেটিং মডার্ন টেকনোলজি, এবং কি করতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে, ফ্রি অ্যাক্সেস রাখতে হবে, যাতে করে আমার পাঠকরা বা যে কোনো মানুষ যে কোনো তথ্য যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে সে যেন অ্যাক্সেস করতে পারে। এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। এবং পরবর্তীতে উনি বলছে যে অনার দি পাস্ট এবং ক্রিয়েট দি ফিউচার, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তুমি দেখো আগেকার সময়ে কি সত্যি আমার আমরা আমাদের আগেকার সময়ে আমরা কি শুধুমাত্র ফিজিক্যাল লাইব্রেরি ভাবতাম, আজকে আমরা কি পড়ছি, ডিজিটাল লাইব্রেরি পড়ছি, আজকে আমরা কি পড়ছি, ইলেকট্রনিক লাইব্রেরি আমরা পড়ছি, আমরা এখন কি পড়ছি, এআই চ্যাটবুট। তার মানে সোসাইটি সিস্টেম কিভাবে ডেভেলপ হচ্ছে, এবং অন দি বেসিস অফ দি ডেভেলপমেন্ট আমরা যে ডেভেলপমেন্টটাকে যদি অ্যাকসেপ্ট না করি, তাহলে আমাদের লাইব্রেরি সিস্টেমটাও কিন্তু একটা সময়ের পর আর কেউ ঘুরে তাকাবে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে আপ টু ডেট লাইব্রেরিকেও হতে হবে, ইনফরমেশন সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান সবাইকে হতে হবে, আদারওয়াইজ একটা সময়ের পরে আমাদের এই এরিয়াটার উপরে কিন্তু একটা বিগ বড় প্রশ্ন চলে আসবে। বাট তার মানে এটা ভেবো না যে তথ্যের ভ্যালু কোনোদিনও কমবে। পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু মানুষের তথ্যের একটা ভ্যালু থাকবে, মানে ইনফরমেশনের ভ্যালু থাকবে। তার কারণ পৃথিবী যেদিন শেষ হবে সেই দিনকেই ইনফরমেশনের ভ্যালুটা কমে যাবে। কারণ ইনফরমেশন ছাড়া আমি তুমি নট ইভেন এ সিঙ্গেল স্টেপ আমরা এগোতে পারবো। এর পরবর্তীতে আমরা যদি 2004 সালে আলী রেজা নওরোজির কথা বলি, তাহলে এই আলী রেজা নওরোজি রিকমেন্ড করছে অ্যাপ্লাইং রঙ্গনাথনস। মন দিয়ে দেখো, বলছে যে আলী রেজা নওরোজি রিকমেন্ড করছে রঙ্গনাথনস এর লটা ওয়েব ইন হিজ পেপার। মানে এই আলী রেজা নওরোজি একটা পেপার লিখেছিল, সেই পেপারের নাম কি, অ্যাপ্লিকেশন অফ রঙ্গনাথনস ল টু দি ওয়েব। মানে আজকের দিনে দাঁড়িয়ে বা ওয়েব যে অনলাইন, এই যুগে দাঁড়িয়ে। আর আগেরটা দেখো, আগেরটা গভর্নমেন্ট কি করলো, কোন বইয়ে করলো, ফিউচার লাইব্রেরিজ ড্রিমস ম্যাডনেস এন্ড রিয়ালিটি, এই বইটা কে লিখেছিল, গভর্নমেন্ট। এই বইয়ে কি ছিল, এস আর রঙ্গনাথনের 5টা লকে আর কি নতুন ভাবে আর কি সাজানো বা নতুন রূপে উনি একটা দেখাচ্ছিলেন। আর আলী রেজা নওরোজি 2004 সালে ওনারই লেখা একটা আর্টিকেলস, যে আর্টিকেলসটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রঙ্গনাথনস ল টু দি ওয়েব। এই যে মানে তোমার লেখা, এই লেখাতে উনি পরিষ্কার করে বলছে যে ওয়েব রিসোর্স আর ফর ইউজ, আগে কি ছিল, বুকস আর ফর ইউজ, আর এখানে ওয়েব রিসোর্স, অর্থাৎ আজকের সময়ে দাঁড়িয়ে যে ট্রানজেকশনটা আমরা দেখতে পাচ্ছ, যে ট্রান্সফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের আজকের সময়ে সত্যি কথা বলতে আমরা ফিজিক্যাল বইয়ের থেকে আমরা অনলাইন বা ইলেকট্রনিক ডকুমেন্টস গুলোকে বেশি ইউজ করছি। তার কারণটা হচ্ছে এটাই যে ইলেকট্রনিক ইনফরমেশন ইজিলি অ্যাক্সেসিবল। ইলেকট্রনিক ইনফরমেশন তুমি থাউজেন্ড বুক তুমি তোমার জাস্ট সামান্য এই খেলনা মোবাইলটাতে বা তুমি তোমার প্যাডে, তুমি আইপ্যাডে করে তুমি নিয়ে ঘুরতে পারবে। কথাটা হচ্ছে যে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তুমি ইলেকট্রনিক ইনফরমেশন থ্রু অনলাইন তুমি অ্যাক্সেস করতে পারবে। তার মানে কথাটা হচ্ছে এটাই যে
ওয়েব রিসোর্স তুমি এমন ভাবে অ্যাভেলেবেল করো, এবং এই ওয়েব রিসোর্সের অ্যাভেলেবেল বা আলীরেজা নওরোজির এই মানে প্রথম সূত্রটা যদি আমি বর্তমান দিনের এই যে ওয়েব রিসোর্স অ্যাভেলেবেলের সঙ্গে যদি আমি মানে কানেক্ট করার চেষ্টা করি, তার একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যেটা 2025 সালে আমাদের মোদী সরকার নিয়েছে, সেটা কি একটু বলো তো মনা, মাথায় আসছে কিছু? সবাই মন দিয়ে শোনো, আমি যেটা বলছি যে এই যে আলীরেজা নওরোজির উনি যে লটা দিয়েছে যে ওয়েব রিসোর্সেস আর ফর ইউজ, এই এই লটাকে তুমি যদি 2025 সালের বাস্তবায়নের কথাই চিন্তা ভাবনা করো, তাহলে এই লর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা এই সরকার 2025 সালের জানুয়ারি মাসে নিয়েছে, সেই স্টেপটা কি? একদম ঠিক, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন। ব্যাপারটা বুঝতে পারছো? তো কথাটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি যে এই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের মাধ্যমেই কিন্তু এটা চাইছে যে তোমার ওয়েব রিসোর্স অ্যাক্সেসেবল হোক, সবাই ইউজ করুক। এরপরে বলছে এভরি ইউজার, প্রত্যেকটা পাঠক হ্যাজ হিজ অর হার ওয়েব রিসোর্স, প্রত্যেকটা পাঠক যেন ইজিলি ওয়েব রিসোর্স অ্যাক্সেস করতে পারে। এবং আমি তোমাদেরকে এটাও বলি যে এনইপি 2020-তে এটা পরিষ্কার করে বলা হচ্ছে যে প্রত্যেকটা লাইব্রেরি যেন হাইব্রিড মোডে তারা যেন রিসোর্স সাবস্ক্রাইব করে বা রিসোর্স যেন তারা ডেভেলপ করে। এবং মজার ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি যতগুলো ন্যাক ভিজিট হচ্ছে বা যত কিছু হচ্ছে সবগুলোতেই কিন্তু একটাই প্রশ্ন আসছে যে ফিজিক্যাল বই তো আপনার লাইব্রেরিতে রয়েছেই, আপনি ইলেকট্রনিক বই বা ই বুক বা ই রিসোর্স আপনি কি কি নিয়েছেন, কি কি ইলেকট্রনিক ডকুমেন্ট আপনার রয়েছে। তার মানে গুরুত্বটা কতটা দেখতে পাচ্ছ? বলছি এভরি ওয়েব রিসোর্স হিজ অর হার save the time of the user, the web resource, the web is a growing organism। অর্থাৎ এখানে একটা জিনিস তুমি যদি দেখো যে তাই তো আমার একটা সময়ে বইয়ের গুরুত্ব ছিল, এখনো সেই বইয়ের গুরুত্ব আছে, সেই বইটারই আমার যখন ইলেকট্রনিক ফর্মে আসছে বা ইলেকট্রনিক রিসোর্সটা আসছে আজকের দিনে, সেটারও কিন্তু একটা বিরাট বড় গুরুত্ব, যেটা আলীরেজা নওরোজির এই অ্যাপ্লিকেশনস অফ রঙ্গনাথনস ল টু দি ওয়েবে খুব সুন্দরভাবে উনি কিন্তু ডিসক্রাইব করার চেষ্টা করেছে। তার মানে এখান থেকেও আমার একাধিক প্রশ্ন আসতে পারে, তোমরা মাথায় রেখো। 2008 সালে তোমরা এইগুলো, হ্যাঁ 2008 সালে আমি যদি দেখি তাহলে 2008 সালে লাইব্রেরিয়ান ক্যারল সিম্ফন, এই ক্যারল সিম্ফন রিকমেন্ড করছে দ্যাট এডিটিং বি ডান টু দি রঙ্গনাথনস ল ডিউ টু দি মিডিয়া রিচনেস। এই মিডিয়া রিচনেস এর উপরে, তার মানে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হতেই পারে যে ক্যারল ক্যারল সিম্ফন উনি এসআর রঙ্গনাথনের লটাকে কোন পার্সপেক্টিভ থেকে মডিফাই করেছিল। মিডিয়া রিচনেস কি বলছে, বলছে মিডিয়া আর ফর ইউজ, every pattern his information, every media its user, save the time of the pattern, the library is a growing organism। তার মানে ইনিও কিন্তু কিছুটা হলেও আর কি মডিফাই বা ডেভেলপ করার একটা ব্যাপারটা দেখতে পাচ্ছি। চলো এবার যদি আমরা বলছি যে এসআর রঙ্গনাথনের 5 ল, অরিজিনাল এবং নিউ মানে কনসেপশন, অরিজিনাল কি ছিল এবং নিউ কনসেপশনে যদি আসি তাহলে একটু দেখো, বলছে যে এসআর রঙ্গনাথন বলছে যে বুকস আর ফর ইউজ, নতুন কনসেপ্টে কি আসছে, ই বুকস আর ফর ইউজ বা ই বুকস আর ফর রিডার, নেটফ্লিক্স ইজ ফর ওয়াচিং, ব্ল্যাকবোর্ড ইজ ফর স্টাডিং বা গুগল প্ল্যাটফর্ম ইজ ফর স্টাডিং। বলছে যে এভরি পার্সন হিজ হার বুক, এভরি লিসেনার হার আইটিউন, এভরি আর্টিস্ট হিজ ফটোশপ। অর্থাৎ এই বিষয়গুলোকে প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা ভাবেই কিন্তু নতুন ভাবে
এটার গুরুত্বটা একাধিক স্কলার তুলে ধরার চেষ্টা করছে। সো সর্বোপরি বলছে নিউ কনসেপশন অ্যান্ড মডিফিকেশন, এক্সপ্যান্ডিং দি ডেফিনেশন অফ বুকস, ইউজার সেন্টার্ড অ্যাপ্রোচ, এম্বারেসিং টেকনোলজি, কমিউনিটি এনগেজমেন্ট, এই একাধিক বিষয়গুলো কিন্তু চলে আসছে। লাস্ট যেটা বলছে বারাক ওবামা, বলছে রিডিং ইজ দি গেটওয়ে স্কিল দ্যাট মেক অল আদার লার্নিং পসিবল।